তো ভার্চুয়াল রিয়েলিটি এবং 3D ইন্টারেকশনের ক্ষেত্রে আমরা যদি বলি যে আমরা হচ্ছে একটা ভার্চুয়াল রিয়েলিটি বলতে কি বুঝি, 3D একটা হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট পাই, যেখানে আমরা হচ্ছে অনেক কিছু করতে পারি, তাই না? ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে আমরা হয়তো কোনো গেম খেলতেছি বা আমরা এমন একটা এনভায়রনমেন্ট চলতেছি যেটা হচ্ছে আমরা হচ্ছে রিয়েলি পাই না, হচ্ছে রিয়েল ফিল আমাদের হচ্ছে ওই ইয়ের মধ্যে দিচ্ছে আর কি। হ্যাঁ, ভার্চুয়ালি রিয়েল ফিলটা দেওয়ার ট্রাই করতেছে। এই জন্য আমাদের হচ্ছে এটার সাথে ইন্টারাকশন গুলো কিভাবে হয় বা হচ্ছে আমরা কিভাবে ইউজ করি বা এখানে কি কি প্রবলেম গুলো আছে সেগুলো হচ্ছে আমরা দেখার ট্রাই করবো। তো আমরা প্রথমে দেখি যে আমরা হচ্ছে একটা হেডসেট থাকে, তাই না? আমরা হচ্ছে মাথায় একটা চোখের সামনে একটা ইয়ে দিয়ে দিই। তো দেখো, টিভি স্ক্রিন থাকে হচ্ছে প্রত্যেকটা চোখের সামনে। হুম, দুটো চোখের সামনে টিভি স্ক্রিন থাকে এবং একটাতে আমরা হচ্ছে আমরা দুইটা চোখ দিয়ে নর্মালি দেখি, বাট শেষমেশ কি ফোকাস হয় একটা জিনিসে, তাই না? আমাদের ব্রেনের মধ্যে ইমেজ তৈরি করে একটা সিঙ্গেল জিনিসে, সিঙ্গেল অবজেক্ট। তো ওইটা আর কি দেখাচ্ছে যে বল পয়েন্ট দিয়ে এখানে ফোকাস করতেছে, এটাতে ফোকাস করতেছে, বাট আমাদের ব্রেইনে আমরা হচ্ছে একটা ইয়ে দেখতে পারতেছি। ওকে, তো এখানে কিছুটা অ্যাঙ্গেল কিছু তারতম্য থাকে দুইটা ইয়ের মধ্যে, এবং হচ্ছে 3D ইফেক্ট আমরা হচ্ছে পাই। তো ভার্চুয়াল হেডসেটের দ্বারা আমরা হচ্ছে 3D একটা এনভায়রনমেন্ট পাই, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি না, বাট আমাদের হচ্ছে রিয়েল ফিল আমাদের দেয়। ওকে, তো এরপরে আমরা হচ্ছে যদি যাই যে ভার্চুয়াল মোশনের সিকনেস গুলো কোথায়, বা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির যে আমরা হচ্ছে সিকনেস কোথায়। সিকনেস গুলো যদি সহজে আমরা একটু বলি যে এটা মূলত সিকনেসটা হচ্ছে তোমার যে আমরা যখন ভার্চুয়াল হেডসেটটা হচ্ছে পরি, হ্যাঁ, এখানে চিন্তা করো, মনে করো তোমার হচ্ছে তুমি এটা হচ্ছে তুমি যখন দেখতেছো, তখন তোমার এই দেখার কারণে কি, মনে করো তুমি এমন একটা এনভায়রনমেন্টে গেছো যেখানে তুমি দৌড়াচ্ছ, হুম, বা তুমি মুভ করতেছো আর কি, এরকম কিছু। তো এই দেখার কারণে কি তোমার ব্রেইনটা কি বুঝতেছে না যে আমি মুভ করতেছি বা আমি দৌড়াইতেছি? এটাই তো ফিল হচ্ছে, তাই না? আমার ব্রেন, আমার কথা বুঝতে পারছো? মনে করো আমরা কোনোদিন এটা দেখতেছি, তো বা আমি আমি মনে করো হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটিতে মনে করো হচ্ছে দৌড়াচ্ছি, বাট আমার দেখার কারণে কি ব্রেইন তো বুঝতেছে, তাই না, যে আমি দৌড়াচ্ছি, বাট আমাদের বডি কি আমাদের বডি কি মুভ করতেছে? অ্যাকচুয়ালি বডি কিন্তু মুভ করতেছে না। বা তুমি চিন্তা করো যে আমি জাস্ট যে সিনারিওটা দেখতেছি এটা তো অ্যাকচুয়াল না, তাই না? আমি হয়তো ভার্চুয়ালি দৌড়াচ্ছি, বাট অ্যাকচুয়ালি তো আমি দৌড়াইতেছি না। তো ভার্চুয়ালি দৌড়ানোর কারণে আমি চোখ দিয়ে দেখতেছি ভার্চুয়ালি আমি দৌড়াচ্ছি, উম, এই ইয়েতে ভার্চুয়াল রিয়েলিটি যে হেডসেট বা স্ক্রিনের মধ্যে। কিন্তু আমি যেহেতু অ্যাকচুয়ালি দৌড়াচ্ছি না, আমার ব্রেইন কিন্তু বুঝতেছে আমি দৌড়াইতেছি, বাট আমার বডি কিন্তু আর কি মুভ করতেছে না। যেহেতু এখানে একটা মানে প্রবলেম তৈরি হতে পারে, আমার ব্রেইন বুঝতেছে একটা জিনিস, আমার বডি কিন্তু ওই জিনিসটা হতে সাথে সাথে ইয়ে করতেছে না, বুঝতেছে না। এই আমার কথা বুঝতে পারছো? আমরা হচ্ছে নর্মালি যখন হাঁটা চলা করি, আমার ব্রেইন বোঝে যে আমি হাঁটতেছি, আমার বডিও সাথে সাথে কি ফাংশনালিটি মানে পারফর্ম করে, তাই না, বা ফাংশন করে আর কি ওইভাবে, যে আমার ব্রেইন বুঝতেছে আমি হাঁটতেছি, এবং আমার মানে আমার পেশি, আমার হচ্ছে হাত পা সবই বুঝতেছে আমি এখন হাঁটতেছি। ওকে, বাট ভার্চুয়াল রিয়েলিটিতে প্রবলেমটা কোথায়? যে আমার ব্রেইন বুঝতেছে আমি হাঁটতেছি, দৌড়াচ্ছি, কিছু অনেক কিছু করতেছি, বাট আমার বডি কিন্তু কিছুই করতেছে না। বুঝতে পারছো? এটাকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি সিকনেস। বা আমাদের হচ্ছে নর্মালি এরকম প্রবলেম, তুমি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি সিকনেস লিখে যদি হচ্ছে ইউটিউব করো বা গুগল করো, দেখবো অনেক ইয়ে আসবে যে আমরা হচ্ছে যখন ব্রেইন একটা জিনিস সিগন্যাল পাচ্ছে, বাট বডি অনুযায়ী ফাংশন করতেছে না, বডি ওই সিগন্যালটা দিতেছে না, তখন কিন্তু মানুষের একটা মানে ইয়ে তৈরি হয়, দ্বৈত অবস্থা তৈরি হয়, যে মানুষের ব্রেইন মনে করতেছে আমি এখনো এই কাজ করতেছি, বাট আমার হচ্ছে দেহ বা হচ্ছে আমার পেশি বা আমার হচ্ছে হাত পা বডি ওই ওই অনুযায়ী কিন্তু পারফর্ম করে না। তো এটাকেই মূলত হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি সিকনেস বলা হয়। ওকে, ব্রেন একটা সিগন্যাল পায়, বাট হচ্ছে বডি ওই সিগন্যালটা আমাদের হচ্ছে ইয়ে হয় না, ওই অনুযায়ী রেসপন্স করে না। তো ওইটাই আর কি এখানে বলতে চাই, এই জন্য অনেকেই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি দেখার পরে মানে স্ট্যাক হয়ে যায় আর কি। ও মনে করে যে আমি 3D তেই আছি এখন পর্যন্ত, এরকম আর কি অনেকের প্রবলেম তৈরি হয়। তো এটাকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি সিকনেস। তো মোশন সিকনেসটা হচ্ছে মূলত এখানে বলতেছে টাইম ডিলে, যে আমাদের ডিসপ্লে যে পরিমাণ মুভ করে, হ্যাঁ, এখানে আর কি প্রবলেম গুলো দেখাচ্ছে টাইমের সাথে ডিলে মুভ, আমাদের হচ্ছে হেডটা কি যেভাবে মুভ করতেছে,
ডিসপ্লেটা হয়তো সেভাবে মুভ করতেছে না। হ্যাঁ, তো এখানে মূলত একটা ডিলে তৈরি হচ্ছে। তো এই আমাদের হেড মুভ করতেছে একভাবে, ডিসপ্লে মুভ করতেছে আর একভাবে, বা হচ্ছে ওই সেম স্পিডে মুভ করতেছে না। তো এই এই জন্য একটা কনফ্লিক্ট তৈরি হইতেছে এখানে। এটা আমরা বলতে পারি ভার্চুয়াল রিয়েলিটি মোশন সিকনেস। ওকে, যে আমি যে পরিমাণ হেড মুভ করতেছি সেই পরিমাণ হয়তো আমার ডিসপ্লেটা মুভ হচ্ছে না। এভাবে ডেপথ পারসেপশন, যে আমরা হচ্ছে ডিফারেন্ট স্টেরিওতে যে জিনিসগুলো নর্মালি পারসিভ করে আমরা রিয়েল লাইফ যদি দেখি, আমরা দেখি কি আমরা হচ্ছে একটা জিনিস হয়তো আমার সামনে আছে, এখানে এখানে আমার একটা জিনিস 5 মিনিট দূরত্বে আছে, এবং আরেকটা জিনিস হয়তো 20 মিনিট দূরত্বে আছে। তো এটা তো রিয়েল লাইফে আমরা হচ্ছে এইটা হচ্ছে অ্যাকচুয়াল ফিগার হয়, বাট আমরা যদি ভার্চুয়াল চিন্তা করি, তো এটা তো স্ক্রিনের মধ্যে আমরা দেখি, তাই না? তো এখানে একটা কি আমরা ডেপথ পারসেপশনের ক্ষেত্রে সিকনেস তৈরি হতে পারে। তো এই টাইপের কি আমাদের ভার্চুয়ালিটি সিকনেস বা প্রবলেম গুলো আমরা হচ্ছে ফেস করতে পারি। তো এটা একটু দেখে নিও তোমরা। ওকে, এরপরে আমরা হচ্ছে দেখবো যে হচ্ছে পয়েন্ট কি পজিশনিং 3D স্পেস। ওকে, 3D স্পেসে কিভাবে হচ্ছে পজিশনিং বা ইয়েগুলো করি আর কি। তো ককপিট বলতে আমরা কি বুঝি বলো দেখি, জানো ককপিট বলতে কি বোঝায়? না স্যার। ককপিট বলতে হচ্ছে এই আমাদের প্লেন আছে না, আহ, পরে হয়তো আছে। যাই হোক, আমি ইমেজ মনে হয় থাকার কথা ছিল, বাট নাই মনে হয়। ওকে, কল্পনা হচ্ছে ওই যে আমাদের নর্মালি আমরা যে হচ্ছে যদি এখন পাইলটের কথা চিন্তা করি, তাহলে চারপাশে অনেক হচ্ছে বাটন টাটন থাকে, উপরের দিকে গ্লাস দিয়ে কি বলে স্ক্রিন থাকে। তো ওইটাকে হচ্ছে মূলত হচ্ছে ককপিট আমরা হচ্ছে বলি। ওকে, যে পাইলট বসতেছে, বসে ওর হাতের কাছে অনেক বাটন আছে, এটা সেটা আছে ফাংশন, বিভিন্ন ফাংশন ইয়ে করার জন্য, হ্যান্ডেল করার জন্য। উপরের দিকে অনেক স্ক্রিন টু স্ক্রিন আছে, তো আমরা একটু উপরের দিকে উঠালেই বোঝায় ওই 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 স্পেসটাকে আমরা হচ্ছে ককপিট বলি। তো ককপিট হচ্ছে ভার্চুয়াল কন্ট্রোল। তো এটা হচ্ছে স্টিয়ারিং হুইলস বা এরকম করে আমরা হচ্ছে কি বলে 3D স্পেসে ভার্চুয়ালি ইয়ে করতে পারি, তাই না? আমরা হচ্ছে পাইলটিং যখন অনেকে শিখে বর্তমান কি, তো ওর কেউ তো রিয়েল লাইফে শিখে না, তাই না? তো ও আসলে প্লেন নিয়ে সাইকেলের মতো দেখতেছে আর কি, সাইকেল চালাতে পারি কিনা অ্যাকচুয়ালি, মাটিতে পড়ে যাচ্ছে আবার উঠছে, এরকম তো আর না প্লেনের ক্ষেত্রে। তো ওইখানে তো ভার্চুয়াল কন্ট্রোলের ব্যাপার স্যাপার আছে। তো এখানে হচ্ছে 3D মাউসের কথা যদি চিন্তা করি আমরা, এটা হচ্ছে মানে 6 ডিগ্রি অফ মুভমেন্ট, মানে এক্স ওয়াই জেড 3 দিকেই যাবে। এবং হচ্ছে রোল পিচ ইও বলতে মূলত মানে 3টে ডাইমেনশন এক্সট্রা কে অ্যাড বোঝায়। যে আমরা হচ্ছে যদি এটাকে এক্স চিন্তা করি, হুম, এটাকে যদি ওয়াই চিন্তা করি, এটাকে যদি চিন্তা করি, তাহলে আমরা যদি এইদিকে মুভ করি, হ্যাঁ এই দিক থেকে এইদিকে, তাহলে এটাকে রোল বলা হয়। এদিক থেকে এদিকে মুভ করলে এটাকে ইও বলা হয়। মানে যতটুকু আমার মনে পড়তেছে, এদিকে এদিক থেকে এদিকে মুভ করে এটাকে পিচ বলা হয়। ওকে, দ্যাট মিনস 6টা ডিগ্রি অফ ফ্রিডম। ওকে, আমরা হচ্ছে নর্মালি তো যদি হচ্ছে ডান দিকে যাই তাহলে এটাকে এক্স বলি আমরা, উপরের দিকে গেলে ওয়াই বলি, এবং হচ্ছে যদি মানে ডেপথে মুভ করি সেটাকে আমরা জেড বলি। তো আমরা বলে দেখি বর্তমান যে আমাদের মাউস গুলো, এটা হচ্ছে কয়টা ডিগ্রি অফ ফ্রিডম বলো? নাকি বুঝতেছো না আমার কথা? বর্তমান যে আমরা মাউস ইউজ করি সেটা কত ডিগ্রি অফ ফ্রিডম? আমরা বর্তমান মাউসের কি করতেছি, কোন দিকে কোন দিকে যাচ্ছি, শুধু আমরা এক্সপেক্ট করবো যাই আর কি, ওই করবো যাই, তাই না? আর তো কিছু নাই। আমরা যেটা করবো এখানে মুভ করি, এখানে মুভ করি না। তো আমাদের হচ্ছে তখন বর্তমান মাউস স্টোরি আমরা চিন্তা করতে পারি। তো এখানে 3D মাউসের কথা চিন্তা করি, তাহলে হচ্ছে হচ্ছে এখানে এক্স ওয়াই জেড এবং সাথে হচ্ছে রোল পিচিও, এই তিনটা মোট 6টা আর কি আমাদের ডিগ্রি অফ ফ্রিডম থাকতে পারে।
এবং হচ্ছে ডাটা গ্লোভস বা হচ্ছে ভিআর হেলমেট, এখানে পজিশনিং এর ব্যাপার থাকতে পারে। যেমন হচ্ছে ডাটা গ্লোভস দিয়ে আমরা হয়তো মনে করো ওই ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রে আমরা হচ্ছে গ্লোভস অনেক সময় পরিধান করি, তাই না? তো ওইটা দিয়ে আমি হচ্ছে হাতের মধ্যে যে মুভগুলো করতেছি সেই অনুযায়ী হচ্ছে ওই ভার্চুয়াল এনভায়রনমেন্টে আমার হচ্ছে ইয়ে হয়, মুভমেন্টটা হয় বা হচ্ছে পজিশনিংটা হয়। তো ওইটাই বলছে ফাইবার অপটিক্স ইউজ টু ডিটেক্ট ফিঙ্গার পজিশন। আমার ফিঙ্গার পজিশনটা কোথায় আছে সেটা মূলত অপটিক্যাল ফাইবার বা হচ্ছে ফাইবার বা অপটিক্স। অপটিক্স বলতে কি ভাই, আলো, তাই না? ফাইবার মানে কি? ফাইবার মানে কি বললো, জানো না? তার। হ্যাঁ, ফাইবার মানে তার, তাই না? তো ফাইবার অপটিক্স মূলত হচ্ছে ইউজ করা হয় ওই ফিঙ্গার পজিশনকে ডিটেক্ট করার জন্য। মানে আলো দিয়ে আমরা অপটিক্যাল ফাইবার বলি না, নর্মালি তো আমরা হচ্ছে বিভিন্ন তার ব্যবহার করি। তো অপটিক্যাল ফাইবার বলি যেটাতে আলোর সাহায্যে যেখানে আমাদের কি ডাটাগুলো পাস হয় সেটাকে তো আমরা অপটিক্যাল ফাইবার বলি। ওকে, এরপর হচ্ছে বলতেছে কি ভিআর হেলমেট। এটা মূলত হেডের মোশন গুলা বা হচ্ছে আই গেজ গুলা ডিটেক্ট করার জন্য ব্যবহার করা হয়, এবং হোল বডি ট্র্যাকিং এর ক্ষেত্রেও 3D স্পেসিং এর পজিশনিং এর দরকার হইতে পারে। ওকে, তো এগুলা হচ্ছে আমাদের 3D পজিশনিং এর পজিশনিং ইন 3D স্পেস এর ক্ষেত্রে বিভিন্ন ইয়ে। এরপর এখানে ফিজিক্যাল কন্ট্রোল সেন্সর, এর সাহায্যে আমরা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ করতে পারি। তো সেন্সর গুলো বিভিন্ন এখানে দেয়া আছে হয়তো, যেমন একটা হতে কি ডেডিকেটেড ডিসপ্লের কথা বলা আছে। ডিসপ্লে কয়েক ধরনের হইতে পারে, অ্যানালগ, ডিজিটাল, ওকে, বা হেড আপ ডিসপ্লে। তো আমরা যদি অ্যানালগ চিন্তা করি, আমাদের বর্তমান আমরা যে ওই যে ভোল্ট মিটার ইউজ করছি, ভোল্ট মিটার বা হচ্ছে আমরা মাল্টিমিটার ইউজ করছি ভোল্টেজ মাপার জন্য বা রেজিস্ট্যান্স মাপার জন্য। জি স্যার, তো রেজিস্ট্যান্স, ট্রিপল ল্যাব ইউজ করছেন। হ্যাঁ, ত্রিপুরা ইউজ করছি, জানেন? এরকম একটা এরকম বক্সের মধ্যে একটা এরকম থাকে না, কাটা টাইপের, কাটাটা বিভিন্ন দিকে মুভ করে, যেমন জি স্যার, অ্যামিটারে দেখছিলাম। আমরা হচ্ছে বিভিন্ন ইয়ে ক্ষেত্রে ব্যবহার করি এরকম। তো এইটাকে কি, এটাকে আমরা ডিজিটাল মেশিন বলি নাকি অ্যানালগ মেশিন বলবো? অ্যানালগ। লাগবে না? বা আমরা যদি যেটা বলি এই যে আমাদের ঘড়ি, এরকম যেটা ঘড়ি আর কি চারদিকে মুভ করে, হ্যাঁ, তো এই ঘড়ি কি ডিজিটাল নাকি অ্যানালগ? অ্যানালগ স্যার। অ্যানালগ, তাই না? তো ওই অ্যানালগ ডিসপ্লে আর কি আমাদের এরকম থাকতে পারে। এখানে বাইকের ক্ষেত্রে আমরা যদি দেখি, বাইকের কাটা আছে কিছু, তাই না? যে হচ্ছে ওই যে 20-40 এরকম স্পিডের ক্ষেত্রে এত কি বলে কিলোমিটার পার আওয়ার এরকম যে আমাদের স্পিড থাকে। তো ওইটা হচ্ছে আমরা ইয়ে করতে পারি এখানে। আর ডিজিটাল ডিসপ্লে তো আমরা হচ্ছে নর্মালি যেগুলো দেখি, আমরা এখন যেটা দেখতেছি এগুলো সবই ডিজিটাল, এলসিডি, এলইডি সবই। আর হেড আপ ডিসপ্লে বলতে বোঝা যাচ্ছে যে ওই যে আমাদের কি বলে এই যে ফাউন্ড ইন এয়ারক্রাফট ককপিট, ওই এয়ারক্রাফটের ককপিটের মধ্যে উপরের দিকে ডিসপ্লে থাকে, ওই ডিসপ্লেটাকে আমরা হচ্ছে হেড আপ ডিসপ্লে এরকম বলতে পারি আর কি। ওকে, এই তিন ধরনের ডেডিকেটেড ডিসপ্লে আমরা হচ্ছে নর্মালি ব্যবহার করতেছি, বা এরকম আরো অনেক ডিসপ্লে থাকতে পারে। হ্যাঁ, just তোমাদের আইডিয়া দেয় আর কি কোথায় কোনটা ব্যবহার করবে, বা হচ্ছে এটা কিছু সাউন্ডস, আমাদের বিভিন্ন ধরনের সাউন্ড থাকতে পারে, বিপ, বং, ক্লং, হুইসেল, এরকম। তো সাউন্ডস এর ক্ষেত্রে মনে করো আমরা ওই যে বিভিন্ন ইরো ডিটেকশন বা ইন্ডিকেশনের ক্ষেত্রে হয়তো ব্যবহার করি। যেমন করো আমার ইরোর হচ্ছে, আমি হয়তো একটা বিপ সাউন্ড দিলাম বা এরকম কিছু। বা হচ্ছে বিভিন্ন কনফার্মেশন অ্যাকশন দিতে পারি আমরা, যে কোনো একটা কোনো জিনিস আমাদের হচ্ছে কি কনফার্ম হয়ে গেল, আমরা এটা খুব কি বলে সহজেই সাউন্ডের সাহায্যে বোঝাইতে পারি, তাই না? যে একটা জিনিস হয়ে গেল, ডান, একটা কাজ আমার হয়ে গেল, তখন হয়তো আমি এক ধরনের সাউন্ড দিলাম। একটা কাজ ফেল করলো, তখন হয়তো আমি অন্য একটা সাউন্ড দিলাম। তো এটা দিয়ে খুব সহজেই কিন্তু আমাদের ইন্টারাকশন করা যায় হিউম্যানের সাথে আমাদের। ওকে, হচ্ছে দেখো এখানে দেখো কি ক্লিক, আমরা হয়তো ওই আগে বাটন ফোন গুলোতে যদি বাটন প্রেস করতাম, বা এখন আমরা হচ্ছে ফোন যদি ওই আমাদের কিপ্যাড একটা যদি ইয়ে প্রেস করি, তখন হয়তো অনেকেই আমরা কি ক্লিক শুনতে পাই, যে আমার শব্দ হয় আর কি। তো এগুলো হচ্ছে কনফার্মেশন অফ অ্যাকশন। আমরা কোনো একটা অ্যাকশন করলাম পারফর্ম, সেইটা কনফার্ম হওয়ার জন্য আমরা মূলত সাউন্ড বা হচ্ছে এরকম বিপ, বং, ক্লং, এরকম বিভিন্ন সাউন্ড ব্যবহার করতে হবে। এরপর এখানে টাচ, ফিল এবং স্মেল, বিভিন্ন সেন্সর আমাদের হচ্ছে পাওয়া যায়, বুঝছো? যে টাচ সেন্সর, ফিল সেন্সর, স্মেল সেন্সর। তো মানে স্মেল, জাস্ট স্মেল নেওয়ার জন্য, তো তুমি একটা আমার একটা
সেন্সর আর কি আছে, তোমরা একটু ইউটিউব বা গুগল করলে দেখতে পারবা যে স্মেল সেন্সরটা আমাদের হচ্ছে আমাদের জিভ পায়, সরি আমাদের ফিল সেন্সরটা যেটা আমাদের জিভ পায় হচ্ছে কি দুইটা ইয়া দিয়ে, আহ, কি বলে তোমার দুইটা মনে করো ফ্ল্যাগ দিয়ে আর কি আমরা হচ্ছে জিব্বা দিয়ে টাচ করি বা একটা ইয়ে দিয়ে গুনা টাইপ দিয়ে হচ্ছে টাচ করি, দেন ওখান থেকে আমরা হচ্ছে ফিল নেওয়া ট্রাই করি যে হচ্ছে কিরকম ওই জিনিসটা হচ্ছে স্বাদ বা এরকম কিছু। স্মেল সেন্সরটা মূলত হচ্ছে বিভিন্ন গ্যাস নির্গত করে, যার সাহায্যে আমরা বুঝতে পারবো যে কোনো একটা জিনিসের স্মেলটা কিরকম আর কি এরকম। টাচ সেন্সর তো হচ্ছে নর্মালি আমরা টাচ করি যে। তো এখানে দেখো টাচ অ্যান্ড ফিলিংস ইম্পর্টেন্ট ইন গেমস, ভাইব্রেশন হয় আমার টাচ করলে, মনে করো আমরা কোনোটা কিতে প্রেস করলাম হয়তো ভাইব্রেট করতেছে, এরকম কিছু। তো দেন ফিল সেন্সর যেটা বললাম যে জিবাই হয়তো আমরা হচ্ছে অনেক কিছু ইউজ করি অনেক জায়গায়। দেন এই যে কল্ড হ্যাপটিক ডিভাইসেস, হ্যাপটিক ডিভাইস বলতে বোঝায় তোমাদের যে একটা ভার্চুয়াল ডিভাইস যেটা মূলত আমাদের হচ্ছে ভার্চুয়ালি, মানে ব্যাপারটা কিরকম মনে করো একটা ডিভাইসে তুমি ডিভাইসে ইন্টারাক্ট করতেছো, ওই ইন্টারাকশনটা পারফর্ম হচ্ছে কোথায়, আমার হচ্ছে অন্য একটা স্পেস এরকম কিছু। মনে করো তুমি, আমরা যে চিন্তা করি যে কি বলে তোমার অপারেশন হয় বিভিন্ন, হ্যাঁ সূক্ষ্ম সূক্ষ্ম অপারেশন গুলা, তো অপারেশন গুলা কিন্তু অনেক সময় কি করা হয় যে আমরা এক জায়গায় দেখতেছি, দেখে দেখে অন্য জায়গায় হচ্ছে ওই অনুযায়ী হচ্ছে হাত মানে কাজ হয়ে যাচ্ছে এরকম। তোমার যদি একটু উম এটা যদি আমাদের হচ্ছে একটু দেখাই যে হ্যাপটিক ডিভাইসটা কিরকম, তাহলে সহজেই বুঝতে পারবো। এরকম আর কি ডিভাইস, মনে করো তুমি এইখানে মুভ করতেছো, এই অনুযায়ী এই অ্যাকশনটা মানে তুমি মনে করো লিখতেছো, এই অনুযায়ী অ্যাকশনটা তোমার মনে করো ডিসপ্লে দেওয়া হচ্ছে পারফর্ম হয়ে যাচ্ছে, ওকে। বা এইখানেও দেওয়া আছে আর কি, ইউটিউবে সুন্দর ভিডিও দেওয়া আছে, তোমার চাইলে দেখে নিতে পারো। তো এরকম আমরা হচ্ছে বিভিন্ন এই যে দেখো এই যে এক্সাম্পলটা দেওয়া আছে, তুমি এখানে হয়তো মুভ করতেছো, এখানে তুমি মনে করো এবিসিডি এই মানে একটা ওপেন স্পেসে লিখতেছো, এই কাজটা তোমার হয়তো ডিসপ্লেতে পারফর্ম হচ্ছে আর কি। হ্যাঁ, তো এরকম মনে করো বিভিন্ন অপারেশন হইতে পারে, তুমি এখানে হয়তো মুভ করতেছো ধীরে ধীরে ওখানে দেখি, হুম, তো তখন আমরা হচ্ছে ইয়ে করে ইন্টারেক্ট করতে পারি এভাবে হ্যাপটিক ডিভাইসের সাহায্যে। ওকে, এরপরে হচ্ছে ওইটা আর কি এক্সাম্পল দেওয়া আছে টাচ এবং ফিল সেন্সর, এবং হচ্ছে আমরা স্মেল সেন্সর যেটা বললাম, এরকম বিভিন্ন স্মেল নিতে পারি। তো এই স্মেল সেন্সরটা মূলত হচ্ছে কোনো একটা গ্যাস নির্গত করে, ওর সাহায্যে স্মেলটা হচ্ছে কিরকম হয় সেটা আমরা বুঝতে পারবো। এরপরে হচ্ছে আমরা হচ্ছে ওই যে বিএমডব্লিউ আই ড্রাইভ, এই আই ড্রাইভটা মূলত হচ্ছে বিভিন্ন কন্ট্রোলিং এর জন্য, ওকে, ফর কন্ট্রোলিং মেনু। আমরা যে এই আই ড্রাইভটা আছে, বিএমডব্লিউ মূলত কার তাই না, বা হচ্ছে গাড়ি তৈরির আমাদের যে ব্র্যান্ড সেটা, আমরা বিএমডব্লিউ বলতে গাড়ি বুঝি। তো এই গাড়িকে কন্ট্রোল করার জন্য আমরা হচ্ছে আই ড্রাইভটা ব্যবহার করতে পারি। মনে করো বিভিন্ন অপারেশন করতেছি আমরা, মনে করো আমি বলতেছি এখন তুমি এইটা প্লে করো বা এটা করো এটা করো, এরকম আই ড্রাইভের আসলে অনেক মাল্টিপল টাইপস আসলে কাজ হইতে পারে। তো এটা দিয়ে আসলে গাড়ির সাথে গাড়ি বলতে আমরা যদি চিন্তা করি একটা কম্পিউটার তাই না, বিভিন্ন ডিভাইস, ওই ডিভাইসের সাথে হিউম্যান যে ইন্টারাকশনটা সেটা কিন্তু হচ্ছে অনেক ইজিয়ার হয়ে গেছে। Okay? তো এটা মূলত কি করে হ্যাপটিক টেকনোলজি ইউজ করে ফ্রম ইমার্সন কর্পোরেশন, ওকে। এটা হ্যাপটিক টেকনোলজি ইউজ করে ওই ইমার্সন যে গ্রুপটা আছে বা কর্পোরেশনটা আছে সেখান থেকে। তো এরকম আর কি, just তোমরা একটা এক্সাম্পল গুলো দেখে নিও যে কিভাবে আর কি আমরা হচ্ছে বিএমডব্লিউ ড্রাইভটা ইয়ে করতে। দেন ফিজিক্যাল কন্ট্রোলের জন্য এখানে হচ্ছে আহ, বিভিন্ন ইয়ে দেওয়া আছে, মনে করো এই টুলসটার ক্ষেত্রে বিভিন্ন মেশিন তুমি চিন্তা করতে পারো, কিছু বাটন আমাদের যেমন থাকে, কিছু বাটন হচ্ছে আমাদের এই কি বলে, মনে করো কোনো একটা বাটন হচ্ছে ডায়াল ক্লিয়ার করতেছি,
এইখানে মনে করো একটা স্পেশালাইজড ইয়ে আছে, মেশিন আছে। তো এটার জন্য স্পেশাল কন্ট্রোল লাগতেছে, হয়তো যে এই বাটনটা প্রেস করলে হয়তো একটা কাজ হবে, এই বাটনটা প্রেস করলে একটা কাজ হবে। তো যেমন ফিজিক্যালি আমরা যেগুলো কন্ট্রোল করতেছি, স্পেশালাইজড কন্ট্রোল নিডেড। ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল, ইন্ডাস্ট্রি বিভিন্ন মেশিন থাকে না, ওটা ওটার স্পেসিফিক পারপাসের উপরে কিন্তু আলটিমেটলি ইয়ে করে, ডিপেন্ড করে। যেমন এটা একটা যদি মেশিন চিন্তা করি আমরা, এখানে অনেক ধরনের বাটন আছে, ছোট ছোট কিছু বাটন আছে, বড় হচ্ছে কিছু বাটন আছে, তাই না? তো এটা হচ্ছে মূলত এরকম স্পেশালিস্ট কন্ট্রোল বিভিন্ন আহ, আমাদের মেশিন বা হচ্ছে এক একটা মেশিনের পারপাসে এক এক রকম কি কন্ট্রোলিং থাকে। আমি যে মেশিনটা যে বাটনটা আসলে ওয়াশিং মেশিনের ক্ষেত্রে করবো, সেই অ্যাকশন তো আমি ক্লিন মেশিনের ক্ষেত্রে করবো না, তাই না? তো এরকম আর কি বিভিন্ন কন্ট্রোলিং আমরা হচ্ছে ফিজিক্যালি করতে পারি। ওকে, এরপর হচ্ছে দেখো এনভায়রনমেন্ট এবং বায়োসেন্সিং এর ব্যাপার আছে। আমরা হচ্ছে বিভিন্ন আমাদের তো বর্তমান আসলে সেন্সর চারদিকেই সেন্সর, আমরা যেখানেই বলি না কেন সবই আসলে সেন্সর। তো এটা বলছে যে এই জন্য যে সেন্সর অল অ্যারাউন্ড আস, আমাদের হচ্ছে চারিদিকে যেখানে যাই সেগুলো হচ্ছে সেন্সর। যে কার কার্টেসি লাইট, হ্যাঁ, কার কার্টেসি লাইট বলতে বোঝায় তোমাদের ওই যে আমরা যখন গাড়ি যখন ডোরটা ওপেন করি তখন একটা লাইট জ্বলে, যে আমরা ভিতরে আর কি যেন সহজেই বুঝতে পারি, দেখতে পাই। তারপর তুমি যদি এরকম হয়, এটা ঘর আমরা স্মার্ট হোম ডিজাইনের ক্ষেত্রে যদি আমরা বলছিলাম কিনা, যেমন করে আমি ঘরের দরজা খুললাম অটোমেটিক্যালি লাইট সেন্স করে জ্বলে উঠলো লাইট। তো এটা আমরা হয়তো তখন ওই কার্টেসি লাইট বা হচ্ছে লাইট কিছু বলতে পারি। Okay? তো এটা হচ্ছে কার্টেসি লাইট গেল। এরপর হচ্ছে আল্ট্রাসাউন্ড ডিটেক্টর বলতে বোঝায় বলতো আলট্রা সনিক সোনার সেন্সর যেগুলো আছে, সোনার সেন্সর আমরা বিভিন্ন ডিস্টেন্স মেজার করার জন্য ব্যবহার করি। সেগুলা হচ্ছে ডিটেক্ট করার জন্য আল্ট্রাসাউন্ড সেন্সর বা হচ্ছে এটা ব্যবহার করা। তো তোমাদের এইটা কি কখনো কি আছে যে হচ্ছে আমরা মনে করো বেসিনে হাত, তোমাদের পার্মানেন্ট ক্যাম্পাসেই আছে তাই না? দেখছো কিনা যে হচ্ছে, দেখছো কিনা ওখানে যে just তুমি হচ্ছে যখন হ্যান্ড দিবা ওখানে তখন অটোমেটিক্যালি মানে টেপ থেকে পানি বের হবে। আদারওয়াইজ যখন হচ্ছে হ্যান্ড ওখান থেকে সরাই দিবে তখন অটোমেটিক্যালি আবার কি ইয়েটা চলে যাবে, তাই না? এরকম খেয়াল করছো কখনো যে তুমি যখন টেপের নিচে হাত জি স্যার। অটোমেটিক্যালি পানি চলে আসবে, তুমি টেপ থেকে যখন হাতটা সরাই ফেলবো তখন অটোমেটিক্যালি কি পানিটা আবার অফ হয়ে যাবে। তো এরকম আসলে এই জন্য ওয়াশ ওয়াশ বেসিনের কথা বলছি এখানে, যে ওয়াশ বেসিনের মাধ্যমে আমরা হচ্ছে এই আল্ট্রাসাউন্ড সেন্সর মনে করো তোমার এটা জাস্ট একটা আহ, এখানে হয়তো টেপটা আছে, হ্যাঁ, তো এখান থেকে তুমি এখানে হাত রাখছো, তো এটা ডিস্টেন্সটা কিন্তু নর্মালি যে ডিস্টেন্স মনে করো তোমার এখানে মনে করো হচ্ছে তোমার ইয়েটা ফ্লোরটা বা হচ্ছে টেবিলটা চিন্তা করো তুমি বা বেসিনের নিচটা আর কি। তো তোমার হাত থাকার কারণে কিন্তু কি এখানে মনে করো 5 মিটার দূরত্ব আছে, 5 মিটার তো হবে না কখনোই, মনে করো 1 মিটার। তো তোমার হাত যদি তুমি হচ্ছে এখানে দিয়ে দাও তখন কিন্তু কি 1 মিটার থেকে কমে যাচ্ছে না ডিস্টেন্সটা? তো ডিস্টেন্সটা যেহেতু কমে যাচ্ছে তখন কিন্তু অটোমেটিক্যালি ওই পানিটা হচ্ছে আমার বের হয়ে আসতেছে, হ্যাঁ? মানে এটা ইয়ে করা আছে ভিতরে। তো এরকম বিভিন্ন ইয়ে কিন্তু মানে আমরা হচ্ছে পারফর্ম করি সেন্সরের সাহায্যে। এরপর হচ্ছে আরএফআইডি ট্যাগ। আরএফআইডি বলতে আমাদের হচ্ছে ওই একটা আইডি কার্ড থাকে তাই না, ওটার স্পেসিফিক কিছু নাম্বার থাকে, ওই ট্যাগের সাহায্যে বিভিন্ন জায়গায় আমরা হয়তো ব্যবহার করি। যেমন করে ওই আমরা কার্ড পাঞ্চ করি যে বলি, আমরা করো একটা ঘরে আমি ঢুকবো, বিভিন্ন দেখো শপিং মলে মানে ঢোকার সময় অনেক যারা হচ্ছে ইয়ে আছে অথরাইজড পার্সন আছে তাদের কার্ড থাকে, ওটা কার্ডটা শো করে অটোমেটিক্যালি তাদের খুলে দেয়, তাই না? তো ওই আরএফআইডি মূলত সিকিউরিটি, এটা আমরা হচ্ছে পারপাসে ব্যবহার করতে পারি। এরকম বিভিন্ন টেম্পারেচার, ওয়েট, লোকেশন, বিভিন্ন সেন্সর আসলে আমরা ইয়ে করতে পারি। এনভায়রনমেন্টের জন্য আমার বায়োসেন্সিং এর ব্যাপারগুলো আমাদের যে আমরা আমাদের হ্যান্ড বা হচ্ছে বডি টেম্পারেচার, হার্ট রেট দেখো, দেন হচ্ছে স্কিন রেসপন্স, দেন হচ্ছে ব্লিঙ্ক রেট, আমার হচ্ছে কেমন চোখ কত সময় সময় পর ব্লিঙ্ক করে, আইরিশ স্ক্যানার হইতে পারে, ভয়েস স্ক্যানার হইতে পারে, তাই না? তো বা হচ্ছে সিগনেচার ইয়ে হইতে পারে আসলে। তো এগুলো হচ্ছে বিভিন্ন বায়োসেন্সিং বলি আমরা, যে আমাদের বডির সাথে যেগুলো রিলেটেড সেগুলোর সাহায্যে আমরা হচ্ছে কি খুব সহজেই ইনভায়রনমেন্টের সাথে, 3D ইনভায়রনমেন্টের সাহায্যে বা আমরা হচ্ছে মেশিনের সাহায্যে ইন্টারাক্ট করতে পারি। তো এই হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট এবং বায়োসেন্সিং এর ব্যাপারগুলা। এরপর হচ্ছে আমাদের দেয়া আছে প্রসেসিং এবং নেটওয়ার্ক। তো প্রসেসিং এবং নেটওয়ার্কস এর ব্যাপারটা যদি আমরা বলি, আমাদের মেশিন মূলত হচ্ছে আহ ফাইনাইট স্পিড বা হচ্ছে আমাদের স্পিডটা কিন্তু একটা লিমিটেড,
আমরা চিন্তা করি, আমার এখানে 4 জিবি র্যাম আছে, তো আমি তো আসলে 4 জিবি র্যামের মধ্যে আসলে 10 জিবি র্যাম বা 10 জিবি কাজ করতে পারবো, তাই না? তো এরকম আসলে ফাইনাইট স্পিড কিন্তু আমাদের বর্তমান আছে। তো এই জন্য হচ্ছে লিমিটস অফ ইন্টারাকশন এবং হচ্ছে নেটওয়ার্ক কম্পিটিশনের ক্ষেত্রে লিমিট। তো এখানে বলতেছে যে ফাইনাইট স্পিড, প্রসেসিং স্পিড, যে আমাদের প্রসেসিং স্পিড যদি ফাইনাইট হয় তাহলে আমরা কিন্তু সব কাজ বা আমাদের যে ইয়েগুলো সেটা কিন্তু সব ঠিকভাবে করতে পারবো না। যেমন আমাদের কার্সর, মাউসের কার্সর দেখো অনেক সময় ওভারশুট করে। ওভারশুট ব্যাপারটা কিরকম, যে আমি হয়তো মাউসটা এদিকে এদিকে মুভ করে এখানে রেখে দিলাম, বাট মাউসটা ধীরে 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 আবার আবার যেতেই আছে। আমি যদিও না কার্সর থেকে হাত সরাই ফেলছি, মাউস প্যাড থেকে বা হচ্ছে যদি নর্মাল মাউস হয় প্যাড, টাচ প্যাড বাদে, তাহলে ওখানে যদিও মনে করো আমি আর সরাচ্ছি না, অটোমেটিক্যালি ধীরে 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 সরে যাচ্ছে, তাই না? এরকম হইতে পারে, তখন এটাকে আমরা হচ্ছে ওভারশুট বলি, কার্সর ওভারশুট। ওকে, দেন হচ্ছে আইকন ওয়ার্ডস হইতে পারে, যে ইউজার আসলে কোনো একটা বাটনে প্রেস করলো, হুম, তো প্রেস করার পরে ওই বাটনটা হচ্ছে আসতেছে না, তাই না? এরকম মনে করো একটু আগে আমরা যদি একটু খেয়াল করতাম যে আমি হয়তো এখানে লিখলাম অনেক স্পিডে, বাট অনেক আসতেছিল না, এখন অল্পটা লিখলাম কিন্তু পাঁচ সাথে আসতেছিল না, একটু পরে হয়তো আসলো আবার। তো এরকম যে হচ্ছে ইউজার ক্লিকস ওয়ান আইকন, একটা আইকনে হয়তো আমরা কোনো কিছু ক্লিক করলাম, কোনো কিছু ঘটেনি, নাথিং হ্যাপেন্স। ক্লিকস অন অ্যানাদার, অন্য কিছু যখন আমি ক্লিক করলাম, দেন সিস্টেম রেসপন্স এন্ড উইন্ডোজ ফ্লাই এভরিওয়্যার। আমার হয়তো তারপরে আমি যখন আর একটা আইকনে ক্লিক করলাম তখন হয়তো সিস্টেমটা রেসপন্স করা শুরু করলো। তখন প্রবলেমটা হচ্ছে কি, যে উইন্ডোটা মানে এখানে একটা উইন্ডো ওপেন হচ্ছে, এখানে একটা উইন্ডো ওপেন হচ্ছে, এরকম মাল্টিপল উইন্ডো বা হচ্ছে ফ্লাই করতেছে আসলে। তো এইটা আর কি আমাদের বিভিন্ন প্রবলেম গুলো হতে পারে, যে আমাদের প্রসেসিং স্পিড যেহেতু আমাদের ফাইনাইট এখন পর্যন্ত, অবশ্যই ফাইনাইটই হবে এটা, তাই না? তো আমরা যত আমাদের যে ইন্টারাকশন গুলো, আমরা মনে করো বায়োসেন্সিং ইউজ করতেছি, আমরা আবার বিভিন্ন সেন্সর যেগুলো বললাম, যে আরএফআইডি, আল্ট্রাসাউন্ড, আইরি সবকিছু ইউজ করতেছি এটা ছোট প্রসেসিং স্পিডের ক্ষেত্রে। তাহলে এখানে তো প্রবলেম হবেই, স্বাভাবিক। ওকে, তো এরকম আসলে ফাইনাইট স্পিডের ক্ষেত্রে আমাদের প্রবলেম গুলো দেখা যায়। Okay? এবার হচ্ছে মোর্স ল, আমরা হচ্ছে জানি যে কম্পিউটার অবশ্যই কি ফাস্টার অ্যান্ড ফাস্টার হবে ডে বাই ডে, তাই না? তো ওই 1965-এ গর্ডন মোর উনি বলছিল কি, যে হচ্ছে প্রসেসরের যে স্পিড সেটা হচ্ছে কত হবে, এভরি 18 মান্থে ডাবল হবে, তাই না? আমরা মনে হয় আগে বলছিলাম কিনা, যে প্রত্যেক 18 মাসে আমাদের প্রসেসর স্পিড ডাবল হবে। এবং মেমোরি প্যাটার্নের ক্ষেত্রে কি বলছিল, যে হচ্ছে প্রত্যেক 12 মাসে এটা কি হবে, ডাবল হবে মেমোরি। এটা এটা মূলত বোঝাচ্ছে কিরকম, যে একই প্রসেসর একই সাইজের মধ্যে যে পরিমাণ আমরা ডাটা স্টোর করতে পারি, বা যে পরিমাণ প্রসেসিং হয় প্রসেসরের ক্ষেত্রে, বা একটা যেভাবে চিপের মধ্যে যে পরিমাণ ডাটা স্টোর করতে পারি, এই মেমোরির ক্ষেত্রে পরের বছর কি সেই সেখানে ডাটা স্টোরটা কি ডাবল হয়ে যাবে। আর প্রসেসরের ক্ষেত্রে 18 মাসের পরেই ওই যে প্রসেসিং স্পিড ওই সেম পরিমাণ জায়গায় প্রসেসিং স্পিডটা কি হবে, ধীরে ধীরে ডাবল হবে, 18 মাসেই হচ্ছে ডাবল হয়ে যাবে। এটা আসলে মানে আহ, ইয়ে না, ফুল যে হচ্ছে ইয়ে মেনটেন হয় না এখনো, বা হচ্ছে আমরা কোনোটা সময় গিয়ে এটাতে হচ্ছে স্ট্যাক হয়ে যাব। ওকে, তো সেটা আর কি, মোট লটা মূলত এটাই দুইটার ক্ষেত্রে ব্যবহার করতে পারি, প্রসেসিং স্পিডের ক্ষেত্রে অথবা কি মেমোরির ক্ষেত্রে। তো ইনফাইনাইটলি মানে ওই হিসাবে তাহলে তো আমাদের ইনফাইনাইটলি হচ্ছে ফার্স্ট মেশিন আমরা অ্যাজাম্পশন মানে ধরে নিতে পারি আর কি, যে হয়তো ধীরে ধীরে আমাদের একটা ইনফাইনাইট সংখ্যক বা ইনফাইনাইট প্রসেসিং স্পিডে মেশিনের দিকে আমাদের হয়তো পরিবর্তিত রূপান্তরিত হবে, তাই না? তো এটা আসলে মিথ একটা, এখানে হচ্ছে এটা আসলে হবে না ওইভাবে। ওইটা আর কি এখানে বলা, যে হচ্ছে কোনো ডিলে নাই। হ্যাঁ, তো এটা তো সম্ভব না, তাই না? কোনো ডিলে থাকবে না, ইনফাইনাইটলি ফাস্ট যদি মেশিন হয় তাহলে কোনো তো ডিলে থাকতেছে না। তো এরকম এটা আসলে অ্যাজাম্পশন, এটা আসলে কখনো ইয়ে না, এটা হচ্ছে রিয়েল লাইফে আমরা হচ্ছে কখনো এটাতে ইয়ে করতে পারবো না। এটার মিথ, এটাই বলতেছি এখানে। এরপর হচ্ছে লিমিটেশন অন ইন্টারেক্টিভ পারফরমেন্স। আমাদের কোন একটা জায়গায় যদি ইন্টারেক্টিভ পারফরমেন্স হয়, দ্যাট মিনস মাল্টিপল ইউজার যদি হচ্ছে পারফর্ম করে, তখন হয়তো কি কি প্রবলেম ঘটতে পারে সেগুলো আর কি এখানে বলা আছে। একটা হচ্ছে কম্পিটিশন বাউন্ড, কম্পিটিশন টেক্স এজেস। ওকে, যে হচ্ছে কজিং ফ্রাস্ট্রেশন ফর দ্য ইউজার। তো কম্পিটিশনটা অনেক সময় নিতে পারে আর কি। মনে করো আমরা একটা পিসিতেই হয়তো মাল্টিপল ইউজার ধরে কাজ করে,
এখন মাল্টি ইউজার যে পিসি গুলো আছে প্রসেসিং স্পিড কম, তো ওটা ওইখানে মনে করো মাল্টিপল ইউজার আসলে ইনপুট দিছে বা হচ্ছে আউটপুট যাচ্ছে প্রসেস করতেছে, তাহলে প্রসেসর স্লো হবে, তাই না? এই জন্য বলছে কম্পিটিশন টেক্স আমাদের হচ্ছে অনেক অনেক টাইম নিয়ে নেয়। হচ্ছে স্টোরেজ চ্যানেল বাউন্ড। তো স্টোরেজ চ্যানেল যেটা আছে, ওকে, মানে আমরা হচ্ছে যখন ডাটা ট্রান্সফার করতেছি এক জায়গা থেকে আরেক জায়গায়, তো যদিও আমাদের মনে করো উম এটা মনে করো পিসি এক এক জায়গায় হয়তো সবাই ইউজ করতেছে আর কি, হ্যাঁ, বিভিন্ন জায়গায় তিনজন ইউজ করতেছে, এটা মনে করো এ ইউজ করতেছে, এটা বিও ইউজ করতেছে, এটা সি ইউজ করতেছে। এই 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 ট্রান্সফারের মনে করো ডাটা ডাটা ট্রান্সফার করার স্পিড হচ্ছে 5 মেগাবাইট, ওকে, 5 MB ধরে নাও। তো এখন এও মনে করো 5 MB পাঠাইছে, মনে করো 2 MB পাঠাইছে, এটা মনে করো 8 MB পাঠাইছে, ওকে। তো যদিও আমাদের এখানে 15 MB মোটে, কিন্তু আমাদের একসাথে যদি হচ্ছে পাঠায় ওটা, বা ডাটা কিন্তু কত করে মুভ হবে পাস হবে এখান থেকে মাত্র 5 MB করে। তো এটাকে আমরা বোটল নেক বলতে পারি। যে বোতল যদি চিন্তা করা হয়, যে বোতল আমাদের কিরকম হয়, এরকম না বোতলটা, এরকম হয় না বোতল, কি বোতল বানাইলাম এই, যাই হোক, এটা বোতল হয়নি। এরকম আমরা হচ্ছে বিভিন্ন বোতল চিন্তা করতে পারি। তো এটা সিপি যদি চিন্তা করা হয়, আমাদের হচ্ছে এই 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 আমাদের এখানে যতগুলোই মানে লিকুইড বা হচ্ছে ইয়ে থাক না কেন, তরল থাক না কেন, এই দিক দিয়ে কিন্তু সব কি একসাথে বের হবে? কখনোই কিন্তু বের হবে না, তাই না? তো এটাকে আমরা বোটনিক ভাবে বলতে পারি যে ডাটা ট্রান্সফার করার ক্ষেত্রে হয়তো অনেকগুলো চ্যানেল একসাথে ডাটা ট্রান্সফার করতেছে, ইন্টারাক্টিভ যেহেতু আমাদের এটা। তো আমরা কি বলে ডিস্ক টু মেমোরি বা হচ্ছে মেমোরি ডিস্ক তাই বলি না কেন, যে আমরা একটা নির্দিষ্ট স্পেসিফিক রেট আছে, ওই রেটের উপরে কিন্তু আমরা সবসময় কাজ করতে পারবো না, ইনফাইনাইট কখনোই হবে না। তো এটা একটা প্রবলেম। হয়তো সবাই হয়তো ডাটা ট্রান্সফার করতে যাচ্ছে, কিন্তু সবার ডাটা ট্রান্সফার করা সবসময় ওইভাবে সম্ভব হচ্ছে না। তো এটা হচ্ছে স্টোরেজ চ্যানেল প্রবলেম। এরপর হচ্ছে গ্রাফিক্স বাউন্ড। গ্রাফিক্স বাউন্ড মূলত এটা কমন বটলনেক বলতে, এটাও আসলে মনে করো বিভিন্ন জন বিভিন্ন রিকোয়ারমেন্ট দিয়ে ডিসপ্লে আপডেট করা ট্রাই করতেছে, ওকে। হচ্ছে আপডেটিং ডিসপ্লেস রিকোয়ার্স এ লট অফ এফোর্ট। আমরা হয়তো ডিসপ্লে আপডেট করার জন্য বা একটা ডিসপ্লে কাজ করার জন্য আমরা অনেক এফোর্টের দরকার। তো এইটা হয়তো বিভিন্ন জন যদি বিভিন্ন আপডেটিং এর কাজ করে, তাহলে আসলে ওইভাবে ইয়ে হবে না, তাহলে সাপোর্ট দিতে পারবে না। তো এই জন্য অনেক সময় আমরা কো প্রসেসর বা গ্রাফিক্স কো প্রসেসর বা জিপিইউ অনেক সময় আমরা হচ্ছে ইউজ করি এই বার্ডেনটা কমানোর জন্য, তাই না? বিভিন্ন কমপ্লেক্স যে অপারেশন গুলো সেগুলো হচ্ছে করার জন্য আমরা হয়তো স্পেশালাইজড প্রসেসর ইউজ করি, এগুলো আমরা মাইক্রো প্রসেসর বলতে পারি, কো প্রসেসর বলতে পারি, সমস্যা নেই। তো এরপর হচ্ছে নেটওয়ার্ক ক্যাপাসিটি। নেটওয়ার্ক ক্যাপাসিটি অবশ্যই একটা ইস্যু, তাই না? যে আমরা হয়তো মেনি কম্পিউটার্স নেটওয়ার্ক, আমাদের একটা অনেকগুলো কম্পিউটার মিলে কি নেটওয়ার্ক তৈরি হয়, শেয়ার রিসোর্স শেয়ার করে, ফাইল বা হচ্ছে এরকম বিভিন্ন প্রিন্টার অ্যাক্সেস করে। তো সেখানেও হয়তো একটা একটা প্রিন্টার আছে, আমাদের হয়তো অনেক কিছু অ্যাক্সেস করতে চাইতেছি, তো এটা তো সম্ভব হবে না। তো এরকম বিভিন্ন লিমিটেশন আমরা হচ্ছে ইন্টারেক্টিভ পারফরমেন্সের ক্ষেত্রে দেখতে পাই। এবার হচ্ছে নেটওয়ার্ক কম্পিউটিং, যে নেটওয়ার্কস অ্যালাউ অ্যাক্সেস টু লার্জ মেমোরি অ্যান্ড প্রসেসিং। তো আমরা হচ্ছে কি বলে তোমার এই নেটওয়ার্কের ব্যাপারটা যে বললাম, হুম, যে আমরা ওইখানে হয়তো অনেক প্রসেসিং করতে পারি এবং মেমোরিও হয়তো স্টোর করতে পারি মেমোরি নেটওয়ার্কের থ্রুতে। যেমন মনে করো আমরা হয়তো ক্লাউডে প্রসেস করতেছি কোনো কিছু, হ্যাঁ, বা হয়তো আমরা ক্লাউডে কোনো কিছু স্টোর করতেছি, এরকম ব্যাপারগুলো এখানে আসতে পারে। তো এইখানে যদি হচ্ছে ইস্যুস কি কি, যে নেটওয়ার্ক যদি ডিলে হয়, তখন আমাদের ফিডব্যাকটা আসলে স্লো হয়ে যাবে। এবং কনফ্লিক্ট কি হতে পারে, যে অনেকগুলো পিপল হয়তো আমাদের হচ্ছে বিভিন্ন একটা ডাটা বা একটা জায়গায় আমরা আপডেট করতেছি, বা এখানে আনপ্রেডিক্টেবিলিটিও থাকতে পারে, তাই না? যে হচ্ছে এটা কোনো প্রেডিক্টেবল না, বা এক এক সময় হয়তো এক এক রকম আমার রেসপন্স আসলে ক্রিয়েট করতেছে। তো এই ধরনের নেটওয়ার্ক কম্পিউটিংও আসলে বিভিন্ন ইস্যু থাকতে পারে। বাইরে অনেক অনেকের ক্ষেত্রে সুবিধা, তাই না? আমরা হচ্ছে মনে করো গুগল ড্রাইভে হচ্ছে ইয়ে পাই অনেক 15 GB করে আর কি পাই, তো এখানে আমরা হচ্ছে খুব সহজেই ডাটাগুলো স্টোর করতে পারি, আমাদের স্পেসিফিক যে আমাদের ইয়েগুলো ডাটা।
আবার হচ্ছে আমরা অনেক সময় ক্লাউডে কি কম্পিউটিং করি, যদি এটার জন্য ইয়ে লাগে আমাদের, এরকম কাজ আমরা মূলত করতে পারি নেটওয়ার্ক কম্পিউটিং এর সাহায্যে। ওকে, এরপর হচ্ছে লাস্ট এই স্লাইড এই ইয়ার যা হচ্ছে হেলথ হিন্টস, এখানে মূলত বিভিন্ন ইয়ে দেওয়া আছে আর কি, তোমরা চাইলে দেখে নিতে পারো এটা, যে আমরা কখনোই স্ক্রিনের কাছে বসবো না, হ্যাঁ, কখনোই ছোট ফন্ট ইউজ করবো না, এরকম কিছু। ওকে, তো যদিও আর কি পড়াগুলো অনেকটাই ইয়া টাইপ, তো আমরা এখন এটা আর কি শেষ করলাম শুধুমাত্র চ্যাপ্টার 2টা আর কি, কম্পিউটার। আমরা হিউম্যান, আমরা একটু দেখছিলাম আগে, কম্পিউটার দেখলাম আমরা, এরপর আসলে হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন থাকবে একটা, তাই না? তো আমরা মূলত এরপরে ইন্টারাকশনটা মুভ করি। ওকে, তো আমরা হচ্ছে প্রথমে বললাম কি হিউম্যান দেখছিলাম আমরা একটু, কম্পিউটার দেখছিলাম একটু, এবং হচ্ছে আমরা এখন বর্তমানে ইন্টারাকশনটা দেখি। তো সেটা হচ্ছে কয়েকটা পেজ দেখবো আমরা, বেশি কিছু আজকের দিনে আর কি। তো ইন্টারাকশনের এখানে বিভিন্ন ইয়ে দেয়া আছে মূলত, যে ইন্টারাকশন মডেল বিভিন্ন থাকতে পারে, উম, যেখানে কিনা কি হবে, যে ইউজার এবং সিস্টেম বা কম্পিউটারের মধ্যে বিভিন্ন ট্রান্সলেশন হবে বা ট্রান্সমিশন হবে আর কি। আর্গোনমিক্স বলতে আমরা কি বুঝি, যে এটা হচ্ছে একটা স্টাডি যেটা ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্টারাকশনে করা হয় আর কি। ওকে, তো এটা এখানে মানে যে যে কি বলে স্টাডিটা, যে স্টাডিটা মূলত কার উপর ভিত্তি করে, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স উপর ভিত্তি করে, সেটাকে আমরা আর্গোনমিক্স বলি। এরপর হচ্ছে ইন্টারাকশন স্টাইল হতে পারে কি কি, সেগুলো দেখবো, হয়তো কনটেক্সট, সোশ্যাল, অর্গানাইজেশনাল এবং হচ্ছে মোটিভেশনাল, এরকম বিভিন্ন কনটেক্সট থাকতে পারে এটাতে। তো আমরা হচ্ছে ইন্টারাকশনটা বলতে কি বুঝি, যে কমিউনিকেশন, তাই না? সরাসরি যদি বলি কমিউনিকেশন, ইউজারের সাথে সিস্টেমের কমিউনিকেশনটা কি, সেটাই হচ্ছে আমাদের মূলত কি ইন্টারাকশন। তো আমাদের হচ্ছে ইউজারের সাথে যে সিস্টেমের কমিউনিকেশন বা ইন্টারাকশন, এদের এটা যত ভালো হবে তত কিন্তু আমাদের কি এই ডোমেইন বা হচ্ছে এই ফিল্ড যদি চিন্তা করি, হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন, এটা হচ্ছে আরো এনরিচ হবে। তো এখানে বিভিন্ন মডেলস আমরা চিন্তা করতে পারি, মডেলস অফ ইন্টারাকশন। তো মডেলস এর মধ্যে একটা ইন্টারাকশন আছে, সেটা হচ্ছে নরম্যান মডেলস। ওকে, তো এর বিভিন্ন টার্ম দেওয়া আছে, যে ডোমেইন, ডোমেইন বলতে কি বুঝি আমরা, যেখানে দেওয়া আছে দেখো, দ্য এরিয়া অফ ওয়ার্ক আন্ডার স্টাডি। মানে ডোমেইন বলতে আমরা মূলত বুঝি যে একটা স্পেসিফিক একটা ফিল্ড বা একটা এরিয়া, যেইটা আমার এই স্টাডির আন্ডারে বা এই কাজের জন্য পারফেক্ট। যদি আমরা বলি যে আমরা যদি হচ্ছে অ্যারিথমেটিক এবং লজিক্যাল অ্যারিথমেটিক অপারেশন করি, অ্যারিথমেটিক মানে হচ্ছে যোগ বিয়োগ গুণভাগ এগুলো, তো যোগ বিয়োগ গুণভাগ এই অপারেশন গুলোর জন্য আমাদের ডোমেইনটা কি হবে, মানে এখানে কি কি আমরা ইনপুট দিতে পারবো, বলো দেখি। আমার কথা বুঝতে পারতেছো নাকি বোরিং লাগতেছে খুব? স্যার আবার একটু বলবেন? যে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করবো মনে করো, তো এখানে আমরা কি কি দিতে পারি, যোগ বিয়োগ গুণ ভাগের জন্য কি কি দরকার, এটা ডোমেইনটা কি, এখানে কি কি স্যার আমরা যোগ বিয়োগ করবো? সংখ্যা ইনপুট দিতে হবে, তারপরে হ্যাঁ, আমরা যোগ সংখ্যা করতে এখানে চাই দিতে না হবে। বিয়োগ করতে চাই, হ্যাঁ, ওই যোগ করতে অপারেশনটা দিতে হবে। ইনপুট দিতে হবে। হম। তাহলে আমাদের ডোমেইনটা এখানে কি হচ্ছে, নাম্বার, তাই না? আমরা মেইনলি বলতে পারি কি এখানে ডোমেইনটা কি নাম্বার, যে কোনো কিছু নাম্বার হতে পারে, তাই না? আমরা প্লট করতে পারি বা হচ্ছে নিউমেরিক্যাল হতে পারে, সরি কি বলে ইন্টিজার টাইপ হতে পারে বা ডাবল টাইপ হতে পারে, সমস্যা নেই এখানে। তো ওই ডোমেইন আর কি বোঝায় কি, এদের এরকম তার এরিয়া অফ ওয়ার্ক আন্ডার স্টাডি, আমার এই কাজের জন্য কোন এরিয়াটা দরকার, কোন ফিল্ডটা দরকার, সেটাকে আমরা ডোমেইন বলতে পারি। এরপর হচ্ছে গোল বলতে আমরা কি বুঝি, হোয়াট ইউ ওয়ান্ট টু অ্যাচিভ, আমরা কি অ্যাচিভ করতে চাই। আমি মনে করো আমাদের লাইফের গোল আছে একটা সবার, হয়তো আমি একজন কেউ অনেক চিন্তা করতে পারে ফেসবুকে জব করবো, কেউ গুগলে জব করবো, বা কেউ হয়তো বাইরে গিয়ে হায়ার স্টাডি করবো, এরকম লাইফে একটা গোল আছে সবারই, বা হচ্ছে কেউ দেশে অনেক ভালো জব করবো, বা কেউ বিসিএস দিব, এরকম কিছু। তো এটা হচ্ছে গোল। আমরা হচ্ছে এখানে এক্সাম্পলটা দেওয়া আছে, ক্রিয়েট এ সলিড রেড ট্রায়াঙ্গেল। ওকে, একটা সলিড রেড ট্রায়াঙ্গেল আসলে হয়তো ইয়ে করতে বলছে, ড্র করতে বলছে। ওকে, তো ওর হচ্ছে এটা গোল, এবং টাস্ক হচ্ছে বোঝায় কি,
যে তুমি কিভাবে গোলটাকে অ্যাচিভ করতে পারো, হাউ ইউ গো অ্যাবাউট ডুইং ইট। ওকে, হচ্ছে তুমি কিভাবে ওই গোলটা অ্যাচিভ করতে পারো, সেটার জন্য বিভিন্ন টাস্ক আমাদের কি বা বিভিন্ন অ্যাকশন হতে পারে, সেটাকে আমরা টাস্ক বলতেছি। ডোমেইনটা মূলত বোঝাতে হচ্ছে আমার এই কাজের আন্ডারে বা হচ্ছে আমি যে কাজ করতেছি সেটার মধ্যে কি কি এরিয়া, এরপর হচ্ছে আমাদের গোলটা কি, যে আমি কি করতে চাই, কি অ্যাচিভ করতে চাই, এবং টাস্ক বলতে বোঝায় যে ওই কাজটা অ্যাচিভ করার জন্য আমরা মূলত কি কি অ্যাকশন গুলা করি, সেটাকে আমরা হচ্ছে বলি টাস্ক। ইন্টারাকশনের ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের লাগবে। তো এখানে দেখো আমরা একটু দেখি যে ডোনাল্ড নরম্যানস মডেল যেটা ইন্টারাকশনের ক্ষেত্রে, সেটা মূলত হচ্ছে 7টা স্টেজে ইয়ে করা হয়, ডিভাইড করা হয় এখানে। তো আমরা হচ্ছে ইন্টারাকশন কিভাবে করি সেটার ক্ষেত্রে মানে ওনার প্রথম ইনি এখনো যতটুকু জানি ইনি এখনো বেঁচে আছে আর কি। তো উনি যেটা বলছে যে হচ্ছে প্রথমটা কি, ইউজার কি করে, একটা এস্টাবলিশ গোল, কোনো একটা কাজ করার জন্য আমরা গোল এস্টাবলিশ করি। দেন আমরা কি করি, ফর্মুলেটস ইন্টেনশন, আমাদের ইন্টেনশন, যে অভিপ্রায়টা আছে, ইচ্ছাটা আছে, সেটাকে হচ্ছে ফর্মুলেট করি। দেন স্পেসিফাইস অ্যাকশন এট ইন্টারফেস। ওকে, বিভিন্ন অ্যাকশন ওই কাজটা হচ্ছে করার জন্য, ওই গোলটা অ্যাচিভ করার জন্য স্পেসিফাই করি, দেন এক্সিকিউট করি ওই অ্যাকশনগুলো। দেন হচ্ছে সিস্টেম স্কেলের ক্ষেত্রে চলে আসে, যে আমরা পারসিভ করি, মানে পারসিভ করা মানে কি, কোনো কিছু হচ্ছে গ্র্যাপস করাটা, তাই না, দেখা, আমরা যেটা দেখি সেটাকে বলি আমাদের হিউম্যান পারসেপশন, বা আমরা হিউম্যান পারসিভ করতেছি। দেন হচ্ছে ইন্টারপ্রেট করি সিস্টেম স্টেটকে, এবং ফাইনালি ইভালুয়েট করি সিস্টেম স্টেটকে উইথ রেসপেক্ট টু গোল। ওকে, আমার গোলটার সাপেক্ষে আমার সিস্টেমটাকে আমরা হচ্ছে ইভালুয়েট করি। তো এই 7টা স্টেট আমাদের হচ্ছে স্টেজ মূলত এই এই মডেলের ক্ষেত্রে চিন্তা করা হয়। ওকে ওকে তো প্রথমত কি করা, একটা গোল সেট করা, গোল এস্টাবলিশ করা, দেন হচ্ছে ইন্টেনশনটাকে ফর্মুলেট করা, দেন হচ্ছে স্পেসিফাই অ্যাকশন, অ্যাকশন গুলাকে স্পেসিফাই করা, দেন এক্সিকিউট করা, দেন হচ্ছে সিস্টেম পারসিভ করা, ইন্টারপ্রেট করা, এবং আলটিমেটলি ইভালুয়েট করা। ওকে, তো এখানে ওই এক্সিকিউশন এবং ইভালুয়েশনের লুপটা দেয়া আছে আর কি, যে আমরা হচ্ছে গোল থেকে সিস্টেম যদি হচ্ছে ইয়ে করি, তাহলে সেটাকে আমরা এক্সিকিউশন বলি, তাই না। এটা দেখি যে গোল থেকে আমরা যে সিস্টেমের দিকে মুভ করতেছি আমরা এটাকে এক্সিকিউশন বলতেছি, এবং সিস্টেম থেকে ইভালুয়েশনের মাধ্যমে আমরা হচ্ছে গোলের দিকে যাচ্ছি। ওইটা আর কি বলা আছে এখানে, যে ইউজার কি করে, এস্টাবলিশ করে একটা গোল, দেন ফর্মুলেট ইন্টেনশন, দেন অ্যাকশন হচ্ছে করে, এক্সিকিউশন অ্যাকশন করে, এবং ফাইনালি আমাদের হচ্ছে সিস্টেমের সাথে পারসিভ, ইন্টারপ্রেট এবং হচ্ছে ইভালুয়েট করে। তো এটাকে আমরা হচ্ছে এক্সিকিউশন এবং ইভালুয়েশন লুপ বলতে পারি। এক্সিকিউশনের সাহায্যে বলতে গেলে সিস্টেমের মধ্যে ইয়ে করতে পারি, এবং সিস্টেম থেকে আমরা মূলত ইভালুয়েট করে আমরা গোলটাকে ইভালুয়েট করি। ওকে, আমরা সিস্টেমের মধ্যে থেকে গোলটাকে ইভালুয়েট করি, এবং গোল থেকে আমরা সিস্টেমে আসার জন্য কি করি, বিভিন্ন অ্যাকশন গুলাকে এক্সিকিউট করি। ওকে, পারফর্ম করি। ওকে, তো দেখো ইউজার কি করে, একটা হচ্ছে গোল এস্টাবলিশ করে, দেন হচ্ছে আমরা ওই যেগুলো কাজ করি, ইন্টেনশন বা অ্যাকশন এস্টাবলিশ করি বা এক্সিকিউট করি, যে সেগুলো আর কি এক্সিকিউশন আন্ডারে এখানে বলতেছে এরা। দেন ইভ্যালুয়েশনের ক্ষেত্রে এইগুলো আর কি সিস্টেমের ক্ষেত্রে যে চলে আসে, এগুলো পারসিভ করা, ইন্টারপ্রেট করা, এবং হচ্ছে আলটিমেটলি ইভ্যালুয়েট করা। ওকে, এরপর হচ্ছে দেখো ইউজিং নরম্যানস মডেল, এখানে কি বলতেছে যে ইভালুয়েশন এবং এক্সিকিউশন, তাই না। ওকে, এখানে হচ্ছে আমাদের আরো কয়েকটা মডেল আছে, যে হচ্ছে অ্যাবাউট এবং হচ্ছে বিএল ফ্রেমওয়ার্ক, বা হচ্ছে এরকম আপনার পরে আর্গোনমিক্স বা হচ্ছে ইয়ে নিয়ে আর কি আলোচনা করবো।
তো কোন থেকে পার্টিসিপেন্ট কমে বাড়ে এরকম একটা অবস্থা। ওকে, তো আমরা হচ্ছে আচ্ছা আমরা আমরা একটা হচ্ছে আর একটা নিয়ে একটু আলোচনা করি। আমরা হচ্ছে এর পরে একটা সিটি যে হচ্ছে দিব, এটা কবে দিব বলো দেখি। আমাদের কোনো আইডিয়া বা হচ্ছে মিডের আগেই তো দিব নাকি? স্যার মিডের আগের ক্লাস নিবে, মিডের আগে যে লাস্ট ক্লাসটা থাকবে ওই ক্লাসে নিবে। ডেট ফিক্স করতে পারি? হ্যাঁ, স্যার আমাদের আমাদের মিড কবে থেকে? 18 থেকে? জি স্যার। জি স্যার, 18 থেকে 18 থেকে যদি হয় 10 তাহলে তারিখের মধ্যে দিয়ে দিতেন স্যার। স্যার তাহলে স্যার আমরা 17 তারিখে দিই স্যার। 17 তারিখ দিবা? জি স্যার। ইয়া 17 তারিখ শুক্রবার। শ্যাম, যে ওয়েডনেসডে। একটু প্যারা হয়ে যাবে ওই দিনে, কারণ অন্য সাবজেক্টের না পড়া স্যার, থাকে। 17 তারিখ দিয়ে না স্যার। স্যার 17 তারিখ অফ থাকার কথা, কারণ 15, এক্সামের আগে একদিন অফ থাকে। 15 তারিখ। তাহলে স্যার 15 তারিখে দিতে হবে। হ্যাঁ, 15 তারিখে আমরা হচ্ছে সিটি দিতে পারি নাকি? বাকিদের কি অভিমত বলো? এই ক্লাস টাইমেই নেন স্যার। আমরা হচ্ছে ডেট ফিক্সড করি, তারপরে না হয় টাইমটা আর কি ফিক্স করে আপাতত ক্লাস টাইমে থাকবে, যেহেতু ঝামেলা আর কি। স্যার 10 তারিখ নয় 15 তারিখ, যে কোনো একদিন। 10 তারিখ হইলে আমরা 3-4টা ক্লাস পাচ্ছি আর কি। আমরা 15 তারিখ নিতে পারি নাকি, কারো জি যদি স্যার। মত না থাকে? ওকে, তাহলে আমরা 15তেই নেন। হ্যাঁ, আমরা তাহলে 15 তারিখে নিব। আর স্যার তোমাদের 15তে নিলে কি সিলেবাস বড় থাকবে? 10-এ নিলে কি ছোট থাকবে স্যার? না, সিলেবাস আসলে প্রায় কাছাকাছি থাকবে আর কি, সমস্যা নেই। আলটিমেটলি এগুলো তো আমাদের মিডে পড়তেই হবে, সমস্যা নেই, সেমি বুঝতে ঘুরে ফিরে। জি স্যার। আর তাহলে 15 তারিখেই থাকবে আর কি। আমি হচ্ছে তোমাদের ডেটটা লিখে দিব, আর হচ্ছে সিলেবাসটা আমরা তো পরে থেকে ঠিক করবো আর কি। আমরা মানে ফার্স্ট দিন থেকে পরে মানে শুরু করে হয়তো যতদূর পর্যন্ত পড়তে পারবো ততদূর পর্যন্ত সিটি আর কি সিলেবাস। আর হচ্ছে তোমাদের মিড টার্মের জন্য যে সিলেবাস ওইটা আর কি এখন আমার তোমাদের ইয়েতে দেয়া আছে। ওগুলা আমাদের অনুযায়ী তোমরা দেখতে পারো, আমাদের যে কোর্স আউটলাইন আছে সেই অনুযায়ী। আর আমরা তো এখান থেকে আর কি ধীরে ধীরে করতেছি। হ্যাঁ, এগুলো হচ্ছে অনেক মানে পড়াশোনা তো আমাদের হয়তো আর কি শুনতে শুনতে ঘুমও আসতে পারে। শুধু থিওরিটিক্যাল কোনো কিছুই নাই, কি কি সব পড়ি এরকম। তো এখানে নরমাল মডেলে আর কি এক্সিকিউশন এবং ইভালুয়েশনের ক্ষেত্রে এটা দেওয়া আছে যে ইউজার্স ফর্মুলেশন অফ অ্যাকশন নট ইকুয়াল টু কি অ্যাকশন অ্যালাউড টু বাই দি সিস্টেম। এবং মানে এখানে যে ফর্মুলেট করতেছে সেটা হচ্ছে যে অ্যাকশনটা অ্যালাউ করতেছে সেটা সমতুল্য হবে না সবসময়, তাই না? কারণ আমি একটা জিনিস হয়তো ইউজার হয়তো একভাবে ফর্মুলেট করতেছে, তো সিস্টেম হয়তো সবকিছু অ্যালাউ করবে না নেসেসারি এরকম। এবং ইভালুয়েশনের ক্ষেত্রে যেটা ইউজার যেটা এক্সপেক্ট করতেছে সেটা হয়তো আমাদের অ্যাকচুয়াল প্রেজেন্টেশন নাও হইতে পারে। ইউজার যেটা এক্সপেক্ট করতেছে সেটা হয়তো অ্যাকচুয়াল প্রেজেন্টেশন নাও হইতে পারে। এটাই হচ্ছে গালফ অফ এক্সিকিউশন এবং হচ্ছে গালফ অফ ইভালুয়েশন। তো এখানে হিউম্যান ইররের ব্যাপারটা বলা আছে, স্লিপ এবং হচ্ছে মিস্টেক। স্লিপ বলতে হচ্ছে এখানে হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং সিস্টেম গোল, সিস্টেমের কি বল সিস্টেমটাকে এবং গোলটাকে সবই হচ্ছে বোঝা এবং কারেক্টলি ফর্মুলেট করা, কিন্তু অ্যাকশনটা মানে মানে এখানে অ্যাকশন যেটা ফর্মুলেট করলো সেটাকে হচ্ছে ইনকারেক্ট ইউজ করা। কিন্তু মিস্টেক যেটা আমরা বলতেছি বোঝাচ্ছি সেটা কি হচ্ছে রাইট গোলই মনে করো নাই এরকম, ওর এখানে স্লিপের ক্ষেত্রে কিন্তু গোল ঠিক আছে এবং অ্যাকশনও হচ্ছে কারেক্টলি ফর্মুলেট করা আছে এবং হয়তো অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে ইনকারেক্টলি করছে। তো মিস্টেকের ক্ষেত্রে বোঝাচ্ছে যে রাইট গোলটাই নাই ফিক্স করার ক্ষেত্রে যদি কি করা হয়, আমার যদি স্লিপকে আমরা যদি ফিক্সড করতে চাই তখন এটা হচ্ছে
মানে এটা গোল ফিক্স না, অ্যাকশন গুলো ফর্মুলেট করা, এটা তো এটা ইন্টারফেস ডিজাইন করলেই ফিক্সড হয়ে যাবে। বাট এখানে হয়তো কি আমাদের গোলটাকেই আবার কি বা ডিজাইনটাকেই মানে পুরো সিস্টেমটাকেই আবার কি আন্ডারস্ট্যান্ড করতে হবে, দেন হচ্ছে গোলটাকে ফর্মুলেট করে আলটিমেটলি আমাদের তো এটা হিউম্যান রিসোর্স এর এটা বলা। এবং আমরা হচ্ছে আজকে এতটুকু রাখবো, নেক্সট দিন থেকে আমরা এই যে এই ফ্রেমওয়ার্ক আছে সেই ফ্রেমওয়ার্ক থেকে শুরু করবো। এখানে মূলত চারটা আর কি দেওয়া আছে, দেখো চারটা পার্টস দেওয়া আছে, ইউজার, সিস্টেম এবং ইনপুট আউটপুট। ওকে, তো এখানে সিস্টেম বোঝাচ্ছে, এখানে ইনপুট আমরা হচ্ছে ইউজার, ইনপুট আউটপুট হচ্ছে ভিতরে আর কি। তো এটা মূলত আমাদের কি বলে যে নরম্যান্স যে ইয়েটা আছে সেটা হচ্ছে একটা এক্সটেনশন বা এক্সটেন্ডেড একটা ভার্সন। ওকে, সেটা আর কি বলতেছে এখানে। তো চারটা পার্ট আছে এখানে, ইউজার, এখানে ইউজার এই যে ইনপুট আউটপুট এবং হচ্ছে একটা সিস্টেম। এখানে ইন্টারাকশনের ক্ষেত্রে বা এটার ইয়ের ক্ষেত্রে প্রত্যেকটা আসলে একটা ল্যাঙ্গুয়েজ এর মধ্যে মনে করো ইউজারের সাথে কি বলে সিস্টেমের ইন্টারাকশনের ক্ষেত্রে ইউনিক একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার হতে পারে। তো যদি হচ্ছে ইউনিক ট্রান্সলেশনের দরকার হইতে পারে। তো ইন্টারাকশনটা মূলত এখানে এই ট্রান্সলেশনটাই বলছে, ইন্টারাকশন যা হচ্ছে তো এটা মূলত কি ট্রান্সলেশনই বিটুইন ল্যাঙ্গুয়েজেস, এক ল্যাঙ্গুয়েজ থেকে আর ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন করা। তো প্রবলেমটা কি হতে পারে, যে ইন্টারাকশন যদি প্রবলেম হয় তাহলে সেটা কি মূলত ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশনে আসলে প্রবলেম। তো যাই হোক আমরা হচ্ছে এটা নেক্সট দিন ডিটেলস দেখবো। এখানে ইউজারের কি ইন্টারাকশন সেগুলো দেওয়া আছে বা হচ্ছে ফ্রেমওয়ার্ক কিভাবে ইয়ে করা সেটা দেওয়া আছে। এবং পরের দিন আমরা হচ্ছে এটা দেখি কতদূর করতে পারি। তো আমরা শেষ করার ট্রাই করবো আর কি, যদিও হয়তো ইয়ে হবে না, সেম ইয়েগুলোই দেওয়া আছে এখানে, বুঝছো, কিছু রিপিটেড আছে। তো যাই হোক আজকে ক্লাস এতটুকুই রাখতেছি আমরা, নেক্সট দিন আমরা হচ্ছে এই স্লাইডটা আর কি শেষ করার ট্রাই করবো। ঠিক আছে, আমরা সবাই রোল লিখছি। বুঝে নাই মানে ওর কথা আমি শুনতে পাচ্ছিলাম না ঠিকভাবে, তাই না? স্যার সিটি রেজাল্ট দিবেন কবে? সিরিয়াল দেখি আমি হচ্ছে নেক্সট দিনই নেক্সট ক্লাসে হয়তো দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ, ভালো থাকো।